এগুলো পর্বে বিভক্ত করে দিব, সেই জন্য একটু ওয়েট করো, পেয়ে যাবো। টেনশন নেওয়ার কিচ্ছু নেই, একটু সময় দাও, তাইলেই হবে। দেখো আজকে আমরা বাংলা লেকচার আলোচনা করবো কত আর বাংলা লেকচার আলোচনা হবে 16 এবং হচ্ছে না 17 এবং হচ্ছে 18। আজকের লেকচার হচ্ছে বাংলা লেকচার 17 এবং হচ্ছে 18 আমরা আলোচনা করবো। আমরা যেহেতু 17 আর 18 আলোচনা করব, এই দুটো লেকচার আলোচনা করার পূর্বে আমাদের যেহেতু কি ভার্সেস কি দেওয়া আছে, তাহলে এই দুটো নিয়ে আমরা একটু আলোচনা করে দিই। যেমন কি দিয়ে যদি তোমাদের সরি এটা আমরা লেখাই ছিল, এটা যদি তোমাদের প্রশ্ন করি যে এইভাবে কি এবং হচ্ছে কি আছে মুছে দিয়ে আমরা প্রশ্ন লিখি, তোমাদের যদি প্রশ্ন করা হয় এরকম করে প্রশ্ন কি ও কি, কি ও কি কোন পদ, এরা কি ও কি এরা হচ্ছে কোন পদ হিসেবে, অথবা তারা বললো কি ও কি ড্যাশ, এটা এই কি এটা অপশন দিল ক নাম্বারে এরকম দিল অব্যয় ও বিশেষ্য, অব্যয় ও বিশেষ্য। খ নাম্বারে এরকম দিল বিশেষ্য, বিশেষ্য ও অব্যয়, অব্যয়। গ নাম্বারে দিল সর্বনাম ও অব্যয়, সর্বনাম ও অব্যয়। গ নাম্বারে দিল এটা আমরা বিশেষণ দিয়ে দিই, তাহলে আলাদা এক হয়ে গেল বিশেষণ, বিশেষণ এটা অব্যয় ও সর্বনাম। তাহলে এইটা কি যদি বলতো কি ও কি এরা কোন পদ, তাহলে কি উত্তর দিবা বলো তো? কি ও কি বিশেষণ আর হচ্ছে অব্যয়। আচ্ছা, তারপরে তোমাদের কাছে কি মনে হতে পারে দেখি। দেখো আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। কি সহজ কথা এটা তো আর দিবে না, দিবে কি এরকম একটা উত্তর, এরকম প্রশ্ন একটা থাকতে পারে, তারপরে থাকতে পারে তুমি এতক্ষণ কি করছিলে, এই বাক্যে কি কোন পদ, কি আশ্চর্য প্রীতিও কথা বলতে পারে, এখানে কি কোন পদ। তারপর বললাম কি আশ্চর্য পাথরের মধ্যে থেকে বেরিয়ে এলো কলকলিয়ে রক্ত। দেখো তাহলে কি নিয়ে কিন্তু কয়েক রকমের প্রশ্ন হচ্ছে। নাম্বার 1 আমরা তাহলে 1 নম্বরে কি প্রশ্ন পাইলাম, এই কি কি ও কি, এই কি ও কি, কি ও কি। দেখো এই কি ও কি এরা কোন পদ, কোন পদ, এই একটা প্রশ্ন কি নিয়ে। 2 নম্বর প্রশ্ন তুমি এতক্ষণ কি, দুইভাবে দিতে পারবে। আচ্ছা দিলাম তুমি এতক্ষণ কি কি করছিলে, করছিলে এই বাক্যের কি, আবার বলবে তুমি এতক্ষণ কি কাজ করছিলে, এই বাক্যের কি। তারপরে বললো কি আশ্চর্য পাথরের মধ্যে থেকে, পাথরের মধ্যে থেকে বেরিয়ে এলো কলকলিয়ে রক্ত, বেরিয়ে এলো কলকলিয়ে রক্ত, এই বাক্যে কি কোন পদ। তাহলে আমরা দেখো কি ও কি কোন পদ, তুমি এতক্ষণ কি করছিলে, তুমি এতক্ষণ কি কাজ করছিলে, তুমি কি আশ্চর্য পাথরের মধ্যে থেকে বেরিয়ে এলো কলকলিয়ে রক্ত। তারপরে আবার আরো বললাম, আরো বললাম আরো বললাম তুমি কি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, এই বাক্যে কি করবো। তাহলে দেখো এখানে মোটামুটি কয়েক রকমের কিন্তু প্রশ্ন জমা হয়ে গিয়েছে। তাহলে এইগুলো প্রশ্নটা একটু লিখে ফেলো। আর যারা অনলাইনে যুক্ত আছো আমার কথা, আমার সুন্দর চেহারা দেখতে পাচ্ছ কিনা, বোর্ডের লেখাগুলো দেখতে পাচ্ছ কিনা জানাও। তাহলে কি ও কি কোন পদ, তুমি এতক্ষণ কি করছিলে, তুমি এতক্ষণ কি কাজ করছিলে,
কি আশ্চর্য, পাথরের মধ্যে থেকে বেরিয়ে এলো কলকলিয়ে রাখতো। তুমি কি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও? তুমি কি আমার সাথে যাবে? এই বাক্যে দেখো অনেক হাজার হাজার কিন্তু উত্তর করা যাবে, তাই না? এখানে এই যে প্রশ্নগুলো আমি করেছি, এই প্রশ্নগুলো 3টা উত্তর হয়। কয়টা উত্তর হয়? 3টা। হাজার হাজার প্রশ্ন হলে উত্তর হবে হচ্ছে 3টা। এবং এই 3টা গুলো আমরা অপশন এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা অপশনগুলো একটু দিয়ে দেই, তাহলে দেখো দেখি তোমাদের কি অবস্থা। আমরা অপশনগুলো এখানে দিয়ে দেই। অপশনগুলো আমরা যদি দেই তাহলে কি অবস্থা। এখানে আমরা দিলাম হচ্ছে ক নাম্বার, ক নাম্বারে দিলাম হচ্ছে অব্যয়, অব্যয়। খ নাম্বারে দিলাম সর্বনাম, সর্বনাম। গ নাম্বারে দিলাম বিশেষ্য, বিশেষ্য। আর গ নাম্বারে দিলাম, এই খ নাম্বারে দিলাম দিলাম আর কি। অপশন তো 4টা দিতে হবে, তাই না? বিশেষণ। এই 4টার মধ্যে 3টা হবে অব্যয়, সর্বনাম আর বিশেষণ। না, বিশেষ্য কখনোই হবে না। এই যতগুলো হাজার হাজার যতগুলো প্রশ্ন আছে, তাহলে কি দিয়ে, আর আরেকটা হয় ক্রিয়া বিশেষণ, বুঝছো? ক্রিয়া বিশেষণ আরেকটা হয়, কিন্তু এই ক্রিয়া বিশেষণটা বেশিরভাগ দেয় না। ক্রিয়া বিশেষণটা তুমি দেখলেই, যখন তুমি এগুলো বুঝতে পারবা, বিশেষণ বুঝতে পারবা, তখন ক্রিয়া বিশেষণ অটোমেটিক শিখতে পারবা। তাহলে এই ক্রি এবং হচ্ছে ক্রি, এদের মধ্যে থেকে মানে উত্তর হবে কয়টা? 3টা উত্তর হবে। একটা হচ্ছে অব্যয়, একটা সর্বনাম, একটা হচ্ছে বিশেষণ। এই 3টা উত্তর। আর আরেকটা এক্সট্রা হিসাবে হয় ক্রিয়া বিশেষণ। এখন তোমাদের মধ্যে দেখি 1 নম্বর থেকে যদি বলো তো প্রশ্নগুলো। আচ্ছা, ক্লিয়ার দেখতে পাচ্ছেন, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে 1 নম্বর প্রশ্নটা দেখি তোমাদের মধ্যে কি হতে পারে। এই কি এবং এই কি কোন পদ এরা? ভুল হোক সমস্যা নাই, সবাই উত্তর করো দেখি, কারণ ভুল গেলেই কিন্তু মনে থাকবে, তাই না? ভুল না গেলে কিন্তু মনে থাকবে না। আচ্ছা, এটা হচ্ছে বিশেষণ আর এটা হচ্ছে অব্যয়। তাহলে আমাদের জ্যোতি আপু বলছে এটা বি তে বিশেষণ আর অ তে অব্যয়। আচ্ছা, তারপরে তোমাদের কাছে কি মনে হয়? কিছু মনে হচ্ছে না? মাথা কাজ করছে না? প্রীতি, কোনো মাথা কাজ করছে না তোমার? অব্যয় আর সর্বনাম, গুড। উত্তর রাইট উত্তর হচ্ছে অব্যয় আর সর্বনাম, এই দুটোর মধ্যে। এখন কোনটা অব্যয় এবং কোনটা সর্বনাম এটা বুঝতেছে না, তাই না? আচ্ছা, এটা গেল 2 নাম্বার। তুমি এতক্ষণ কি করছিলে? এই বাক্যে কি কোন পদ মনে হতে পারে তোমাদের কাছে? কি দিবা? এখন পরীক্ষার হলে দিয়ে দিয়েছে, মনে করো এটাই দিয়েছে, এই 4টাই অপশন, তখন কি দিবা? তুমি এতক্ষণ কি করছিলে? আচ্ছা, তুমি দিলাম হচ্ছে বিশেষণ। আচ্ছা, তারপরে তোমাদের কাছে কি মনে হতে পারে বলো তো? বিশেষণ। তুমি তোমার কে বললো হচ্ছে সর্বনাম। আচ্ছা, তারপরে না, ক্রিয়া বিশেষণ ধরো কাজ করছে, ক্রিয়া বিশেষণ নাই, অপশনটা এখানে রাখতে, এই অপশনের মধ্যে। তাই দেখো তোমাদের কাছে দেখো কনফিউশন মনে হচ্ছে না? কারণ এই কনফিউশন দূর করার জন্য এই প্রশ্নগুলো আমরা পরবর্তী উত্তর। তাহলে এখন আপাতত দাও, তারপরে দেখি তোমাদের সাথে তোমরাই মিলাবা যে হয়েছে কিনা। তখন তাহলে এই 3 নাম্বার বলো, তুমি এতক্ষণ কি কাজ করছিলে? এইটা হচ্ছে কি তাহলে? বিশেষণ। আচ্ছা, এটা বিশেষণ। তারপর কি আশ্চর্য, পাথরের মধ্যে থেকে বেরিয়ে এলো কলকলিয়ে রাখতো, এটা কি? এটা হচ্ছে অব্যয়। আচ্ছা, তারপরে তুমি কি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও? এখানে এই কি সর্বনাম। আচ্ছা, একটা এখান থেকে কিন্তু হয়নি। দেখো এখন আমরা কি বনাম কিতে আসবো, তোমরাই পরবর্তী সংশোধন করে নিবা। এখন দেখো আজকের শিরোনাম দিয়ে দাও, কি বনাম কি, কি বনাম কি। এই কি বনাম কি দিয়ে দেখতেই পাচ্ছ যে কতগুলো প্রশ্ন এসেছে। এগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসেছে, এগুলো কিন্তু আমি বানাইনি, বিশ্ববিদ্যালয়ে এসেছে, শুধু ফরম্যাটটা চেঞ্জ করেছি। কি বনাম কি মাথায় রাখবা, এইরকম যদি থাকে। আচ্ছা, প্রথম কথা, এই কি কোন বাক্যে আর এই কি কোন বাক্যে? দুটোই বলো তো, দুটোই তো প্রশ্ন করার অর্থই বোঝায়, তাই না? আমি বললাম তুমি কি খাবে? তুমি কি খাবে? এইখানে এই কি, আর তুমি কি খাবা বললো,
বা এরকম তুমি কি খাবা, এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? এই সহজ কথা বলতো, আমরা এটা সাধারণ অর্থে বোঝানো দেখেছি। দুইটাই দেখো, তাহলে আমি বললাম তোমার নাম কি, তোমার নাম কি, তুমি কি আজ বাজারে যাবে, দুইটাই কি ঋষি এবং দীর্ঘিকার, দুই কি দ্বারাই কিন্তু প্রশ্ন করতে অর্থে, প্রশ্ন করার অর্থে ব্যবহৃত হয়, তাই না? দুইটাই কিন্তু প্রশ্ন করা অর্থে, তাহলে এরা কি, এরা হচ্ছে দুইটাই কিন্তু প্রশ্ন করা অর্থে, প্রশ্ন করা অর্থে ব্যবহৃত হয়, প্রশ্ন করা অর্থে দুইটাই এই কি প্রশ্ন করা অর্থে। এখন কোন কি কোন জায়গায় বসে মাথায় রাখবা, কোনো কিছুর উত্তর হ্যাঁ অথবা না দিয়ে যদি দেওয়া যায়, হ্যাঁ বা যদি না দিয়ে দেওয়া যায়, তাহলে সেই বাক্যে কি কিভাবে ঋষিকার হবে। তুমি কি খাবে, হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় না, দেওয়া যায়, তাহলে এখানে কি দিব আমরা, এই ঋষিকার দিয়ে দিব, তাই না? তুমি কি খাবা, এখানে কি খাবা, কি জানতে চাওয়া হচ্ছে, এরকম লেখা, তাহলে একটু ব্যাখ্যা করা লাগবে না, তাই না? কিন্তু আমরা সচরাচর মনে করি তুমি কি খাবা, না না খাবো না, এরকম একটা, তাই তো? মানে এটা জিজ্ঞেস করতে হ্যাঁ জিজ্ঞেস করা, এটা জানি এটা গেল, দেখো ওটা না দিয়ে আমরা আরেকটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। আমি বললাম তোমার নাম কি, তাহলে দেখো কোন সেন্টেন্সের উত্তর যদি হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায়, তারপরে সেখানে কি দিবা, ঋষিকার কি দিবা, হ্যাঁ অথবা না দিয়ে যদি উত্তর দেওয়া যায় তাহলে সেখানে কি দিবা, ঋষিকার। আর যদি কোনো কিছুর উত্তর করো তোমার নাম কি, তুমি বললে হ্যাঁ, কাজ হবে, ব্যাখ্যা করা লাগবে না, তাহলে যে উত্তরটা ব্যাখ্যা করতে হবে, কি করা লাগবে, ব্যাখ্যা করা লাগবে, সেটাতে কয় দীর্ঘিকারে কি হবে, বুঝতে পেরেছো? এম আতিকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপু কি খবর, কেমন আছো? আচ্ছা, অনুষ্কা বিশ্বাস, ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই একটু খাতা কলম নিয়ে নোট করতে থাকবা, তাহলে তোমাদের আর সমস্যা হবে না, খাতা একটু নোট করে থাকবা। আর যদি কোনো সমস্যা আমাকে জানিও, বা বুঝতে সমস্যা হলেও জানাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার। কি তাহলে কি, যেখানে হা অথবা না, সহজ কথায় মাথা জাগিয়ে যদি উত্তর দেওয়া যায় সেটা দেখে শিখার। আর যদি মাথা জাগিয়ে উত্তর দেওয়া যাচ্ছে না, ব্যাখ্যা করা লাগবে, তোমার বাবার নাম কি, কাজ হবে, চলবে না, ব্যাখ্যা দিতে হবে, তাই দীর্ঘিকারে কি, বুঝতে পেরেছ? এই দুটো এতটুকু তো, তাহলে কোনো সেন্টেন্সে কি এবং কি দিয়ে তো আমরা অনায়াসই বুঝতে পারবো যে এই সেন্টেন্সে ঋষিকা দিতে হবে, এই সেন্টেন্সে ব্যাখ্যা করতে হবে, তাই না? তোমার নাম দীর্ঘিকার হবে, কারণ তোমার নাম কি, আর কি কাজ হচ্ছে, হবে না তো, ব্যাখ্যা তো অবশ্যই দিতে হবে, তাই এতটুকু তো ক্লিয়ার। আচ্ছা, এখন এই কি নিয়ে কি কি প্রশ্ন হয় ওইগুলো তো আমরা দেখে ফেলছি। এখন দেখো, এই কি যদি কোনো সেন্টেন্সে থাকে, যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায়, যদি কোনো সেন্টেন্সে কি ঋষিকার দিয়ে দেওয়া থাকে, তাহলে তার উত্তর হবে অব্যয়, 100% উত্তর হবে অব্যয়, বুঝতে পেরেছ? যে সেন্টেন্সে কি যদি ঋষিকার দিয়ে দেওয়া থাকে এবং সেইটাতে আন্ডারলাইন ওয়ার্ড করে দেওয়া থাকে, আন্ডারলাইন ওয়ার্ড করে দিয়ে বলে এই কি কোন পদ, তাহলে উত্তর কি হবে, অব্যয় পদ, বুঝতে পেরেছ? আমি বললাম যেখানেই থাক না কেন, তুমি কি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, তুমি কি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, এটা উত্তর দেওয়া যাচ্ছে, তাহলে উত্তর যেটা দেওয়া যাবে সেখানে ওই প্রশ্নকর্তারা ঋষিকা দিয়ে দিবে, বুঝতে পেরেছ? বুঝলি? তুমি কি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, এটার উত্তর কি হবে বলো তো, হ্যাঁ অথবা না, মাথা জাগিয়ে তো দেওয়া যায় না, এটা ব্যাখ্যা করা লাগে না, তাহলে দেওয়া যায়, তাহলে এখানে অবশ্যই ঋষিকার দিয়ে প্রশ্নকর্তা দিবে। আর এই কি কে যদি আন্ডারলাইন ওয়ার্ড করে বলে এটা কোন পদ, তাহলে কি হবে, উত্তর হবে অব্যয় পদ, বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এক নম্বরে গেল হচ্ছে যদি ঋষিকার দিয়ে কোনো সেন্টেন্সে দেওয়া থাকে, তাহলে সেই ঋষিকারে কি অব্যয় হবে, বুঝতে পেরেছ? আচ্ছা, এখন বাকি থাকলো কয় দীর্ঘিকার কি, এই কয় দীর্ঘিকার কি, এই কয় দীর্ঘি মাথায় রাখবা,
এই কয় দীর্ঘিটা দুইটা উত্তর হয়। একটা কি উত্তর হয়? একটা হয় সর্বনাম আর একটা হয় কি বিশেষণ। বিশেষণ আর আরেকটা হয় বেশিরভাগ ক্ষেত্রে ক্রিয়া বিশেষণটা, কিন্তু ক্রিয়া বিশেষণটা ওইভাবে পরীক্ষা দেয় না, বিশেষণ আর এই তিনটেই থাকে। তাহলে এইটা গেল। এখন কখন বুঝবো যে এটা সর্বনাম আর এইটা হচ্ছে বিশেষণ, তাই না? এখন দেখো, জাস্ট লুক অ্যাট দ্য বোর্ড। মাথায় একবার সুন্দর করে একটা কথা মাথায় রাখবা। বলো তো ক্রিয়া কাকে বলে? যেগুলো পর্দার কাজ করে বলে সেটা হচ্ছে ক্রিয়া। এখন মাথায় রাখবা কোন সেন্টেন্সে যদি কি থাকে, কি থাকে? এই কি দীর্ঘইকার কি, এবং তারপরেই সরাসরি, তারপরে কি এর পরে যদি সরাসরি ক্রিয়া থাকে, কি থাকবে? ক্রিয়া। ক্রিয়ার পরেই যদি সরাসরি ক্রিয়া থাকে, তাহলে এই কিটা কি হবে জানো? এই কিটা হবে সর্বনাম। এই কিটা হবে কি? সর্বনাম। কি যদি কোনো সেন্টেন্সে বসে এবং কি এর পরে যদি সরাসরি ক্রিয়া থাকে, তাহলে সেই কিটা হবে সর্বনাম। সেই কিটা হবে হচ্ছে সর্বনাম সব সময়। তাহলে সেই কিটা হবে কি? সর্বনাম। আচ্ছা, বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা তাহলে কি এখন আছে হচ্ছে বিশেষণ। আচ্ছা, এখন এই কিটা, এই কি এর পরে যদি ক্রিয়া, সহজ কথা তোমরা এখানে ক্রিয়ার পাশাপাশি একটু লিখে না বা, কারণ বাংলা তো বুঝবে না, ইংরেজি বুঝবা। বা এই কি এর পরে যদি সরাসরি ক্রিয়াপদ না থেকে অন্য যে কোনো পদ থাকে, ক্রিয়াপদ না থেকে যদি অন্য যে কোনো পদ, অন্য পদ, ক্রিয়াপদ না থেকে কি থাকবে? অন্য পদ যদি থাকে, তাহলে সেটা হবে বিশেষণ। লেখো কি এর পরে সরাসরি যদি ক্রিয়া থাকে, তাহলে সেটা কি হবে? সর্বনাম। আর কি এর পরে যদি ক্রিয়া না থেকে অন্য যে কোনো পদ থাকে, তাহলে এই কিটা কি হবে? বিশেষণ। বুঝতে পেরেছ? ক্লিয়ার? আচ্ছা, এখন এই এক্সাম্পল ওইগুলোই দেবো। এখন দেখো, আমি বললাম তোমার নাম কি? এই বাক্যে এটা কি পড়াইছে? তোমার নাম কি? এই বাক্যে কি কোন পদ দিবে বলো তো? ওই তিনটা নিয়মের মধ্যে কি মিলতেছে? তাহলে এখন এখানে দৃশ্যে কেন নাই যেটা অব্যয় পদ দেবে, আবার কি এর পরে তো কিছু নাই, তাই না? তখন তাহলে কি দেবো বলো তো? এখন তোমাদের কাছে কি মনে হয় যেটা উত্তর কি হতে পারে? বিশেষণ হবে। আচ্ছা, এখন দেখো এদিকে এটা লক্ষ্য করো। আমি বললাম তোমার নাম কি? তোমার নাম কি এই বাক্য দ্বারা দেখো তোমার নাম কি, শোনো মাথায় রাখবা, আমরা জানি নাউনের পরিবর্তে কি বসে? প্রোনাউন বসে। তাহলে বিশেষণের পরিবর্তে কি বসে? সর্বনাম। আমি বললাম তোমার নাম কি, এই কি দ্বারা এর নাম কি বোঝাচ্ছে না? তুমি কে? আমি, মানে যে প্রশ্ন করতে বললাম তোমার নাম কি, তোমার এবং ওই কি দ্বারা একজনকে প্রকাশ করছে না, তাহলে এই কিটা হচ্ছে হবে সর্বনাম। বুঝতে পেরেছো? তুমি এবং হচ্ছে কি, একজনকে তো প্রকাশ করছে। তোমার নাম কি, কি দ্বারা বোঝাচ্ছে সর্বনামকে, অর্থাৎ নামের পরিবর্তে এখানে তো বিশেষ দেওয়া যাবে না, কারণ ওই নামের পরিবর্তে যেটা বলবে সেটা হচ্ছে সর্বনাম। কারণ এই তুমি এবং কি যেটা, সেটা হচ্ছে সর্বনামকেই বোঝায়, মানে নামের পরিবর্তে যারা বসে সেটা হচ্ছে সর্বনাম। তাই কোনো সেন্টেন্সে যদি দেয় যে তুমি, তোমার নাম কি, তাহলে এই বাক্যে কিটা কি হবে? এই বাক্যে কিটা হবে সর্বনাম। বুঝতে পেরেছো? তাহলে তোমার পিতার নাম কি? ওরা তাহলে ওই পিতার পরিবর্তে যেটা বেশিরভাগ দেয় তোমার নাম কি। ক্লিয়ার? বুঝতে কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এখন আমাকে বলো যে এই কি ও কি, এখন দুইটা কোন কোন পদ? অব্যয় আর হচ্ছে সর্বনাম। বুঝতে পেরেছ?
বুঝলেন? বুঝতে পারছি। এটা হচ্ছে অব্যয় আর এটা হচ্ছে সর্বনাম। ক্লিয়ার? সমস্যা পারছে নাকি? তাহলে কি হচ্ছে অব্যয় আর এই কি হচ্ছে সর্বনাম। ক্লিয়ার? আচ্ছা, এখন চলে আসি আমরা এই যে প্রথমে যে প্রশ্নগুলো লিখেছিলাম এই প্রশ্নগুলোতে এখন আসবো। এখন আমাকে প্রশ্নগুলোর উত্তর দিবা। যে দেখি, দেখতে পাচ্ছ না নাকি? না, এই প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বরে কি ও কি, তাহলে কোন পদ? অব্যয় এবং সর্বনাম। তাহলে এখানে কি বিশেষণ আর অব্যয় হবে? তাহলে এটা হচ্ছে একটা হচ্ছে অব্যয়, কি কালার এটা বাদ দিলাম, এটা তাহলে আমরা দিলাম যে কি, এটা হচ্ছে একটা হচ্ছে অব্যয় আর হচ্ছে সর্বনাম। অব্যয় আর হচ্ছে সর্বনাম। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন বলো তো তুমি এতক্ষণ কি করছিলে? এই পাশে কি কোন পদ? সর্বনাম না? এই যে করছিলে এটা দ্বারা কি কোনো কিছু কাজ করা বোঝায়? যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় সেটা কি ভার্ব না? বারবার অপর নাম কি ক্রিয়া না? তাহলে এই কিটা কি হবে? সর্বনাম। বুঝতে পেরেছো কি? না এখন মাথায় যাচ্ছে না? কাজ ওয়ার্ক একটা নাউন না? ওয়ার্ক একটা কি? ওয়ার্ক একটা নাউন না? নাম, নেমিং ওয়ার্ড। বুঝতে পেরেছো কি? তাহলে এখন দেখো তুমি এতক্ষণ কি করছিলে, এই কোড মানে ক্রিয়ার পরবর্তী ওয়ার্ডটা দেখতে হবে। পরবর্তী ওয়ার্ড কি? একটা মানে ক্রিয়া। তাহলে ক্রিয়ার পূর্বে যদি ক্রিয়া থাকে তাহলে সেটা কি হবে? সর্বনাম। আর তারপরে তাহলে বলো তুমি এতক্ষণ কি কাজ করছিলে, এই কাজের আন্ডারলাইন নোট করো। এই কাজটা কি বলো তো? কোনো পূর্ণ পদ, অর্থাৎ এটা কি ভার্ব পদ। কাজ কিন্তু নাউন না, কাজ কিন্তু ক্রিয়া না, মানে সরি কাজ কিন্তু হচ্ছে ক্রিয়া না, কাজ কিন্তু একটা নাউন ওয়ার্ড। কেন নাউন ওয়ার্ড? কারণ এই কাজের ইংরেজি হচ্ছে ওয়ার্ড, তাই না? এটা একটা নাউন ওয়ার্ড না? তাই এটা যেহেতু ক্রিয়া বাদ দিয়ে অন্য যে কোনো ওয়ার্ড হবে তখন সেই এই কিটা কি হবে? এই কিটা হবে বিশেষণ। কাজ উঠে গেলে সেটা হবে সর্বনাম। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এখন তুমি বলো তো আপু, মিতাপু বলো তো, কি আশ্চর্য পাথরের মধ্যে থেকে বেরিয়ে এলো কল করিয়ে রাখতো। এই কি এর পরে আশ্চর্য, তাহলে এই কিটা কি হবে? বিশেষণ। অন্য যে কোনো পদ থাকলে সেটা বিশেষণ। তাহলে এটা কিটা হচ্ছে কি? বিশেষণ। তাহলে এটা কোনে হবে বলো তো? তুমি কি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাবে কি? কারণ এটা হ্যাঁ না উত্তর আর স্বীকার দেওয়া আছে। তাহলে বুঝতে পেরেছ? এটা হচ্ছে অব্যয়। আর দীর্ঘিকারেরটাই আসবে, কারণ অব্যয়টা হলো কমন, সবগুলো পড়ে যাবে। ক্লিয়ার? এখন কোনো সমস্যা আছে? নাই? আচ্ছা, তারপর আমি এখন তোমাদের ধরো একজনের একটা বললাম যে আমি যদি বলি দেখো তুমি কি বই কিনে আনলে, বললাম আমরা একটু লিখেই দেই, তুমি বাজার থেকে কি বই কিনে আনলে। কিনে আনলে, তাহলে এই কিটা কি হবে? বিশেষণ। আমি এখানে লিখলাম আবার তুমি কি কিনে আনলে, তাহলে এখানে কিটা কি? সর্বনাম। কিনে এটা কিন্তু একটা কাজ করে ক্রিয়া। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এটা কি এবং কি শেষ। বুঝছো? কোনো সমস্যা আছে? বুঝতে পেরেছ? তাহলে কি এবং কি দিয়ে যদি থাকে, যারা অনলাইনে আছো আমাকে একটু জানাও বুঝতে পেরেছো কিনা। আমাকে একটু যদি না বুঝতে পারো সুন্দর করে একটু লিখে দিবা, আর যদি ক্লিয়ার হয় তাহলে ক্লিয়ার, অল ক্লিয়ার একটু লিখে দিও। আচ্ছা, তাহলে এখন আমাদের কি এবং কি শেষ। যদি প্রশ্ন আসে তাহলে পারবো না? দেখি আমাদের একটু প্রশ্নগুলো যেগুলো আসছে সেগুলো এখানেই দেওয়া আছে, আর প্রশ্ন এরকম নেই, একটু জাস্ট একটু মডিফাই করে দিবে, যা কালকে আগামীকাল প্রশ্ন দেখলে বুঝতে পারবা যেমন অন্যটা কিভাবে আসে। নাকি নাকি দেখো বললাম যে এই কি এবং কি নিয়ে এর বাইরে প্রশ্ন আসে না, প্রশ্ন এইভাবেই আসবে এই নিয়মের মধ্যে।
যা ধরো যে এই বিগত বছরে যেগুলো আসছে এইগুলোই সবগুলো আসছে, আর যা আসবে তারা আগামীকাল পরীক্ষায় যদি প্রশ্ন দেখো তখনই বুঝতে পারবা যে মডিফাই কিভাবে হয়েছে। আচ্ছা, তাহলে এখন আমরা পরবর্তী আলোচনা করব হচ্ছে উপসর্গ, জ্যোতিচ্ছেদ, বিরাম চিহ্ন। উপসর্গ নিয়ে আমরা একটু তথ্য দিই। দেখো উপসর্গ লেখো হচ্ছে শিরোনাম দাও উপসর্গ। আচ্ছা, ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ অনুষ্কা বিশ্বাস। আচ্ছা, আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে একটু জানাবা যে ভাই আমি এই প্রশ্নটা বুঝতে পারিনি। উপসর্গ বলো তো, উপসর্গ ইংরেজি কি? আগে বসে প্রিফিক্স। লেখো উপসর্গের ইংরেজি, উপসর্গের ইংরেজি প্রিফিক্স। প্রিফিক্স। আর প্রত্যয়, প্রত্যয় বা অনুসর্গের ইংরেজি কি জানো? অনুসর্গ না, অ্যাপ্রোপ্রিয়েট ভাবে যদি তোমাকে যদি কোনোদিন প্রশ্ন করে যে প্রত্যয় বা সাফিক্স শব্দের বাংলা কি, তাহলে উত্তর হবে কিন্তু প্রত্যয়। বুঝতে পেরেছ? মানে অনুসর্গ অ্যাপ্রোপ্রিয়েট ভাবে সাফিক্স হয় না, অনুসর্গ একটা স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হয়। কি হয়? অনুসর্গগুলো কিন্তু স্বাধীন পদ হিসাবে। যদি এরকম প্রশ্ন থাকে, তুমি সত্য বই মিথ্যা বলবে না, এই বই বলছে না, বললাম না তুমি সত্য বই কিন্তু মিথ্যা বলবে না, এই বইটাও কিন্তু একটা অনুসর্গ হয়। অর্থাৎ অনুসর্গর অপর নাম কর্মপ্রবচনীয় শব্দ, যারা স্বাধীন পদ হিসেবে অথবা বিভক্তির ন্যায় ব্যবহৃত হয়, কিন্তু প্রত্যয়টা বিভক্তির মতোই ব্যবহৃত হয় আর কি, যেটা স্বাধীন পদ হিসেবে। সেই জন্য অ্যাপ্রোপ্রিয়েটভাবে যদি বলে যে সাফিক্সের বাংলাকে, তাহলে উত্তর হিসেবে বিবেচনা করতে হয়। আচ্ছা, তাহলে হচ্ছে উপসর্গ। উপসর্গের ইংরেজি কি? উপসর্গের হচ্ছে ইংরেজি হচ্ছে প্রিফিক্স। উপসর্গ জিনিসটা কি? যে শব্দগুলো শব্দের পূর্বে বসে, তাই না? আমরা একটু সংজ্ঞা লেখো, একটু বিশাল এখান থেকে কণিকাদের আপনাদের বাসা পর্যন্ত। আর একটু সংজ্ঞা লেখো, যে লেখো যে সব বর্ণ বা বর্ণগুচ্ছ, আমি লিখেই দিচ্ছি কারণ সংজ্ঞাটা বুঝতে পারলে মোটামুটি অনেকটুকু বুঝতে পারবো। যে বর্ণ বা বর্ণগুচ্ছ, বর্ণ বা বর্ণগুচ্ছ বা বর্ণাংশ বা শব্দ বা শব্দগুচ্ছ, যাই বলে, এটা শব্দ অংশ বা শব্দ বলা যাবে না, কারণ উপসর্গের কোনো অর্থ থাকে না। কিছু কিছু শব্দের অর্থ থাকে, ওটা হচ্ছে ব্যতিক্রম। তাই সেই হিসেবে আমরা লিখতেই পারি বা বলতেই পারি বর্ণ। যে বর্ণ বা বর্ণগুচ্ছ সব সময় অর্থপূর্ণ শব্দের পূর্বে বসে, যে বর্ণ বা বর্ণগুচ্ছ সব সময় অর্থপূর্ণ শব্দের পূর্বে বসে সেই শব্দের অর্থের পরিবর্তন ঘটাতে পারে। যে বর্ণ বা বর্ণগুচ্ছ সব সময় অর্থপূর্ণ শব্দের পূর্বে বসে ওই শব্দের অর্থের পরিবর্তন সংকোচন সম্প্রসারণ ইত্যাদি করতে পারে তাকেই উপসর্গ বলে। তাহলে লেখো, যে বর্ণ বা বর্ণগুচ্ছ সব সময় অর্থপূর্ণ শব্দের পূর্বে বসে ওই শব্দের অর্থের পরিবর্তন, সংকোচন, সম্প্রসারণ ইত্যাদি করতে পারে, তাদেরকেই কি বলে? তাদেরকেই উপসর্গ বলে। বুঝতে পেরেছ? তাহলে কি, যে অর্থহীন, আমরা এই শব্দটা লিখে নিই, তাদেরকে জায়গা আছে, সবসময় একটু মাথায় রাখবে,
এখানে একটু লিখে রাখবা, মানে বাংলা ভাষায় কিছু অর্থহীন, মানে এরা হচ্ছে অর্থহীন, এই শব্দটা বলতে একটু মাঝখানে মিস্টেক হয়ে গেছে। মানে এই যে উপসর্গের কোনো অর্থ নেই, তাই এইবার তোমরা একটু ব্র্যাকেটে এখানে লিখবা বাংলা ভাষায় কিছু অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ, অথবা যে অর্থহীন, এখানে জাস্ট একটু করে লিখে নাও অর্থহীন, বাংলা ভাষায় যে অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ, অর্থহীন কিন্তু একটু মাথায় রাখবা, শব্দের আগে বসছে। তাহলে লেখো অর্থহীন, মানে আমরা একটু বড় করে লিখলে অনেক বড় হয়ে যায়, সেজন্য সংক্ষিপ্ত আকারে লিখছি। তো মানে আরো দেখবো বইগুলোতে যখন ইন্টারমিডিয়েটে ছিল বিশাল বিশাল সংখ্যা দেওয়া থাকতো না, উপসর্গের বড় বড় করে দেওয়া থাকতো। তাই এটা দেখবো যে অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ সবসময় কি বসবে, অর্থপূর্ণ শব্দের পূর্বে বসে সেই শব্দকে আরেকটু মডিফাই করবে, পরিবর্তন করতে পারে, সংকোচন করতে পারে, সংকোচন করতে পারে, অর্থের পরিবর্তন ঘটাবে। যেমন আমরা বললাম এই প্রো, এরকম যদি একটা দিই, প্রো একটা শব্দ দিয়ে দিলাম, এই প্রো আর একটা আমরা শব্দ লাগালাম দোষ। দেখো তো এই দোষ বলতে কি কারো অর্থ আছে? আছে না? ক্রাইম মানে মানে দোষ, এটা দোষ আছে কিনা? এই প্রো এর কি কোনো অর্থ আছে? না। এই দুইটা মিলে কি হতে পারে? মানে প্রদোষ। এটা হচ্ছে কি, এটা হচ্ছে সংজ্ঞা, এটা অর্থ দেয় না, অর্থের পরিবর্তন করে না। তাহলে এরা হচ্ছে কি অর্থহীন বর্ণনা, কিসের পূর্বে বসছে? অর্থপূর্ণ শব্দের পূর্বে বসছে। অর্থপূর্ণ শব্দের পূর্বে বসে সেই অর্থকে কি করে দিয়েছে? অর্থের পরিবর্তন করেছে না, নতুন শব্দ গঠন করছে কিনা? করছে। তাহলে সেটাই হবে উপসর্গ। বুঝতে পেরেছ? আচ্ছা, আমি বললাম উপ, এই উপসর্গের উপই কিন্তু একটা উপসর্গ। এই উপ আমি বললাম হার, এই হার শব্দের অর্থ আছে না? আছে। গলার হার, আবার তোমরা যদি ওই হারকে বলে যেটা যে পরাজিত হওয়া হার, আমরা গলার হারকে হিসাবে ব্যবহৃত করতে পারি। যাই হোক, মানে হারের অর্থ আছে। এই উপর কি কোনো অর্থ আছে? উপমান ছোট, কিন্তু ওইটা আলাদা অর্থে ব্যবহৃত হয়। এই উপর কোনো অর্থ নেই, কিন্তু উপহার যুক্ত হয়ে একটা অর্থের পরিবর্তন করে দিয়েছে না? করে দিয়েছে। তাহলে এটাই মানে উপসর্গ। বুঝতে পেরেছ? তাহলে বাংলা ভাষায় যে সকল অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ সব সময় অর্থপূর্ণ শব্দের পূর্বে বসে সেই শব্দের অর্থের পরিবর্তন করাবে, সেই শব্দের অর্থের পরিবর্তন, সেই শব্দের অর্থের সম্প্রসারণ, সেই শব্দের অর্থের সংকোচন, আরো ইত্যাদি 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 করবে, তাদের কি উপসর্গ। বুঝতে পেরেছ? আচ্ছা, এইখানে এই যে ইত্যাদি নিয়ে একটা ঘটনা মনে পড়ছে আর কি। কালকে কে যেন একজন বললো, কালকে আমরা মানে কালকে বলতে বৃহস্পতিবার দিন আমরা সন্ধিনে আলোচনা করছি না, আমরা ইত্যাদি শব্দটা বাংলাদেশে কিভাবে বলতো? ইতি যোগ হচ্ছে আদি, তাই না? আচ্ছা, আমরা যেমন কারো যদি ধরো যে বিয়ে হয় বা কোনো কিছু হয়, যেমন কিছু কিছু শব্দ যেমন হচ্ছে, তোমাদের যদি একটা কথা বলি, যেমন আমাদের মিথিলা তোমার যদি একজনের সাথে বিয়ে হয়, যে কোনো আমরা এটা মিল না, একজনের সাথে আমরা খানিকখার নাম দিতে পারি, যে কোনো আমরা কণিকাপুর সাথে যদি বিয়ে না বন্ধ বিয়ে, স্বামী বললে আবার ধরো এখন না মিললে আবার মন খারাপ করবে, তাই আমরা বলছে দুই বান্ধবী আর কি, মিথিলা এবং হচ্ছে কণিকা, দুইজনের সাথে। এখন এই দুইজনের সাথে দেখো একটু প্লাস দেখে না, স্বামীর নাম দিয়ে বিয়ে ঠিক হলে কিন্তু হাতে লিখে দেয় না এ অমর। এখন প্রশ্ন করছে যদি কারোর নাম যদি ইতি হয়, মেয়ের নাম যদি ইতি হয় আর ছেলের নাম যদি আদি হয়, তাহলে এদের কি হয়ে গেল? ইত্যাদি। তাহলে ইত্যাদি কেমন একটা বিষয় হয়ে যায়, ইত্যাদি ইতি এবং আদি আছে না, দুজনেই তো আছে, মেয়ের নাম ইতি আর ছেলের নাম হচ্ছে আদি, তাহলে দুজন ইতি এবং আদি, তাহলে ইত্যাদি। এখন তাহলে উপসর্গ বুঝতে পেরেছো? আচ্ছা, এখন উপসর্গ নিয়ে আমরা আরেকটু বেসিক তথ্য দেই। কি তোমাদের মধ্যে বিয়ে দেয় কিন্তু তাহলে উপসর্গ দেখো। আচ্ছা, তোমাদের দেখি, তোমরা একটু বলো তো দেখি, এদিকে তোমরা কথা বলো কেন? এই উপসর্গ
মাথায় রাখবা উপসর্গ আমরা শব্দভাণ্ডারগুলো পড়েছিলাম, শব্দভাণ্ডার অর্থ অনুসারে পড়েছি। কি কি পড়েছি অর্থ অনুসারে বলতো? যৌগিক, রূঢ় এবং হচ্ছে যৌগিক শব্দ, তাই না? এখন তোমাদের মধ্যে যদি প্রশ্ন দিয়েই ফেলে উপসর্গ অর্থ অনুসারে এটা কোন ভাষার শব্দ, যদি বলো তো অর্থ অনুসারে এটা কি যৌগিক শব্দ, এটা কি রূঢ় শব্দ নাকি এটি যৌগিক শব্দ? আমরা অপশনগুলো দিয়ে দিলাম। যৌগিক, যৌগিক আমরা অপশন দিলাম। রূঢ় বা রূঢ়ি আমরা অপশন দিলাম যৌগিক। আলাদা যৌগিক চারটা অপশন, তিনটা অপশন দিলাম তাহলে, অথবা আরেকটা চারটা অপশন দিতে হয়, কোনোটি নয়, কোনোটি নয়। তাহলে এইরকম যদি থাকে এটা তো তৎসম করতে হবে। ব্যাকরণের সব মানে ওই যে এখানে বলছে অর্থ অনুসারে, অর্থ অনুসারে না যৌগিক সব যৌগিক যৌগিক। এইদিকে লক্ষ্য করো আর কি, আর উপসর্গ উৎপত্তি আর হচ্ছে ব্যবহারিক এক হবে যেটা, তাহলে সেটা তো যৌগিক। আচ্ছা, এখন এই প্রশ্নটা দেখো, এখন কোনো প্রশ্ন কি বলা যাবে যে এই প্রশ্নটা আসবে না? কোনো কিছু কি বলা যাবে? না। আর বিগত বছরে আমাদের এখন হচ্ছে আপনারা হচ্ছে সেকেন্ড টাইমার, সেকেন্ড টাইমার কিন্তু কোনো অপশনই বাদ দেওয়া যাবে না, যে এটা আমি বুঝতেছি না, এটা পারি না, এটা অপশনটা বাদ দিলেই কিন্তু হেরে যেতে হবে, তাই না? পরিশ্রমে এখন গাম না জ্বালালে যুদ্ধের ক্ষেত্রে কিন্তু রক্ত ঝরবে। এই এখন দেখেন আমরা বলেছিলাম আমরা যৌগিক শব্দ কি বলেছিলাম? যার উৎপত্তি এবং ব্যবহারিক অর্থ একই থাকে। উৎপত্তি যেভাবে হয়েছে এখন ব্যবহারও সেভাবেই হয়, সেটা হচ্ছে যৌগিক শব্দ বলেছিলাম, তাই না? আমরা বলেছিলাম গায়ক, আমরা বলেছিলাম দৈহিত্র, আমরা বলেছিলাম বাবুয়ান, আমরা বলেছিলাম শিকাওয়ান, আমরা বলেছিলাম মানে অনেকগুলো বলেছিলেন, তাই না? আচ্ছা, রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ কি? উৎপত্তি এবং ব্যবহারিক অর্থ এক নয়। আচ্ছা, আর যৌগের বলেছিলাম কি? যা হচ্ছে একবারে নির্দিষ্ট অর্থ প্রদান করে, যে সেটা, তাই না? এখন দেখেন এই উপসর্গের এই উপ বলতে কি বোঝায়? আমরা উপ বলতে সাধারণত ছোট অর্থে ব্যবহৃত হয়, কিন্তু উপসর্গের এই উপ বলতে কিন্তু বোঝায় পূর্বে যেটা, পূর্বে যেটা থাকে সেটা। আরেকটু বোঝায় কোনো রোগের লক্ষণ কিন্তু বোঝায়, যে উপসর্গ দেখা দিয়েছে, এই রোগের লক্ষণ দেখা দিচ্ছে না, রোগের লক্ষণ কিন্তু উপসর্গের উপ দিয়ে কিন্তু রোগের লক্ষণ কিন্তু বোঝায়। করোনার উপর মানে উপর উপসর্গ দেখা দিয়েছে, অনেক সময় বলে না করোনার মানে করোনার উপসর্গ দেখা দিয়েছে, করোনা মানে টাইফয়েড, এটার উপসর্গ দেখা দিয়েছে, বা করোনা হওয়ার উপসর্গগুলো কি কি পোস্টে অনেক সময় দেখা যায় না? তাহলে দেখেন তো এই উপসর্গ মানে যেগুলো শব্দের পূর্বে বসে আর এটা রোগের লক্ষণ দেখা দিচ্ছে, তাহলে উৎপত্তি এবং ব্যবহারিক অর্থ কি এক হচ্ছে? এক কি হয়? তাহলে সেই হিসাবে তাহলে কি উত্তর হবে? রূঢ় বা রূঢ়ি শব্দ না? তাহলে এটা একটু লিখে ফেলেন যে উপসর্গ একটা রূঢ় বা রূঢ়ি শব্দ। এক নম্বরেই লেখেন উপসর্গ রূঢ় বা রূঢ়ি শব্দ, এক নম্বরেই সুন্দর করে লিখে ফেলবেন উপসর্গ হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ। বুঝতেছেন তো নাকি? কঠিন মনে হচ্ছে? কি কঠিন? আচ্ছা, তাহলে এক নম্বরে গেল হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ। শুধু তো উপরটাই বিশ্লেষণ করে সর্বটা সর্বটা তো আলাদা হয়, এই সব মানে খুব সবগুলো তো ব্যাখ্যা করার দরকার হয় না, মানে একটা দিয়ে তো এমনিতেই বোঝা যায়। সর্ব দিয়ে আমরা সাধারণত এখানে যদি বলে দিই ওই সর্ব মানে ওই যে জান্নাতকে বোঝাবে, কারণ সেজন্য আলাদা অর্থ দিয়ে দিচ্ছে না, আলাদা অর্থ দেয়। আর যদি নির্দিষ্ট অর্থ দিতে তখন তো ওটা যৌগিক শব্দ হয়ে যেত। তাহলে এখানে উপসর্গ আর ওই উপসর্গ এটা আলাদা হচ্ছে, তাই এটি একটি রূঢ় বা রূঢ়ি শব্দ। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন বলেন তো যেহেতু উপসর্গ যেহেতু কিসের পূর্বে বসে? শব্দ বা শব্দগুচ্ছের পূর্বে বসে না? শব্দগুচ্ছের পূর্বে যেহেতু উপসর্গ বসে সেই শব্দের কি করে? নতুন অর্থ দেয়। তাহলে আমরা যদি বলি উপসর্গ কোন তত্ত্বে আলোচিত হয়? কোন তত্ত্বে আলোচিত হবে? শব্দ বা রূপ তত্ত্বে। বুঝতে পেরেছেন কি? এখানে আলোচনার জায়গা শব্দ বা রূপ তত্ত্বে। আলোচনার জায়গা শব্দ বা রূপ তত্ত্বে। উপসর্গ একটি যদি বলি এটি কোন ভাষার শব্দ? যদি ভাষার বলি
ভাষার শব্দ, তাহলে কি হবে বলো তো? এটা হচ্ছে ভাষার কথা বলি, সংস্কৃত হবে না? যদি ভাষার কথা বলি তাহলে কি উত্তর হবে? সংস্কৃত হবে। যদি বলি কোন শ্রেণীর শব্দ তাহলে কি হবে? তখন হবে পারিভাষিক শব্দ। যদি বলি এটা কি প্রত্যয় সাধিত শব্দ তাহলে কি হবে? কি প্রত্যয়ের উপর মানে সাধিত শব্দ, কারণ এটা হচ্ছে প্রত্যয় যদি গঠিত হয়। যদি বলি এটা কি সাধিত শব্দ, সাধিত হলে প্রত্যয় সাধিত, সাধিত হলে প্রত্যয়, আর ভাষা হলে সংস্কৃত। যদি বলি কোন শ্রেণীর তাহলে হবে পারিভাষিক। যদি বলি এটা কোন পদ, বিশেষ্য পদ। বুঝতে পেরেছেন কি? শ্রেণী বা জাতীয় যদি বোঝায় তাহলে পারিভাষিক হবে। পদ হলে বিশেষ, এটা হচ্ছে পদ, এটা হচ্ছে প্রত্যয়, এটা হচ্ছে ভাষা, আর হচ্ছে এটা যদি বলি কোন শ্রেণী, কোন শ্রেণী বা কি জাতীয়, যদি জাতীয় বোঝায় তাহলে উত্তর হবে কি? পারিভাষিক। এতটুকু ক্লিয়ার উপসর্গ নিয়ে। এখন বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন এটা হলো উপসর্গ। এখন বিশ্ববিদ্যালয়ে এই উপসর্গ নিয়ে লেখা শেষ। এই বিশ্ববিদ্যালয়ের উপসর্গ নিয়ে মোটামুটি 4 থেকে 5 রকমের প্রশ্ন আসে। প্রশ্নগুলো দেখেন বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রশ্ন আসে। বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রশ্ন আসে? এক নম্বরে প্রশ্ন আসে নিচের কোনটি উপসর্গ বা উপসর্গ নয়। প্রশ্ন আসে কিনা? নিচের কোনটি উপসর্গ, তাহলে 1 নম্বর প্রশ্ন আসে নিচে কোনটি উপসর্গ, উপসর্গ বা উপসর্গ নয়, তাই কিনা? এখন নিচের কোনটি উপসর্গ এবং উপসর্গ নয় চিনতে পারবেন কি যে এটা উপসর্গ উপসর্গ না? এখনো যেতে পারিনি, আমরা করলেই চিনতে পারবো। 2 নম্বরের প্রশ্ন আসে নিচের কোনটি উপসর্গ যুক্ত শব্দ। আমি আপনাদের বললাম আম, আমি বললাম আ দিয়ে দিলাম আম, আকণ্ঠ। নিচের কোনটি উপসর্গ যুক্ত শব্দ? উপসর্গ যুক্ত শব্দ কোনটি? আকণ্ঠ। কেন? আমও কিন্তু একটা উপসর্গ, কিন্তু যেহেতু বলছে উপসর্গ যুক্ত শব্দ কোনটি, যুক্ত কথাটা বলছে না, তাই এখানে আটা একটা উপসর্গ, মানে আকণ্ঠ, কণ্ঠ শব্দের পূর্বে বসছে। বুঝতে পারছেন? তাহলে 2 নম্বর প্রশ্ন আসতে পারে কি নিচের কোনটি উপসর্গ যুক্ত শব্দ, তাহলে এরকম 2 নম্বরে। তাহলে 2 নম্বর পেলাম কি? উপসর্গ যুক্ত শব্দ, যুক্ত শব্দ। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন আসতে পারে যে নিচে কোনটি কোন ভাষার উপসর্গ। আসতে পারে না? আসতে পারে হচ্ছে ভাষার উপসর্গ, ভাষার উপসর্গ। আমরা প্রথমেই আলোচনা করেছিলাম কি বনাম কি, আলোচনা করেছিলাম না? আলোচনা করেছিলাম আমরা যে একজনকে বর এবং কনে বানালাম, সেটা আলোচনা করছি না? এখানে বনাম শব্দটা কোন ভাষার উপসর্গ বলতে পারবা? বনাম। আজ পরে প্রশ্ন থাকে এরকম, আজকে বাংলাদেশ বনাম পাকিস্তান খেলা হচ্ছে, এই বাক্যে বনাম কোন ভাষার উপসর্গ? আবার দিয়েছিল বদমাইশ বা বরবাদ কোন ভাষার উপসর্গ? বিদেশ উপসর্গ তো থাকবে না, অবশ্যই থাকবে আরবি, ফার্সি, সংস্কৃত, সেরকম থাকবে। তাহলে উত্তর হবে হচ্ছে বরবাদ ফার্সি, এই যে বটাও ফার্সি উপসর্গ। তাইলে আমাদের চিনতে হবে নিচের কোনটি কোন ভাষার উপসর্গ, তাই না? চেনা লাগবে কিনা? চেনা লাগবে না? তাহলে 3 নম্বর প্রশ্ন কোন ভাষার উপসর্গ, তাই না? আচ্ছা, 4 নম্বর প্রশ্ন আসতে পারে একটা যে কোনো একটা শব্দ দিয়ে বললো যে নিচের কোনটি এই উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে। ফর এক্সাম্পল আপনাকে এখানে দিল যে বললো এখানে যে কোনো একটা শব্দ দিল, দিয়ে বললো আমরা যেটা লিখছিলাম সেটাই লিখি, প্রদোষ। এই প্রদোষ শব্দটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা সন্ধ্যা অর্থে ব্যবহৃত হয়েছে না, মানে অর্থ পরিবর্তন অর্থে ব্যবহৃত হয়েছে। এটা বললো উপসর্গ
এই পদ শব্দের প্র কি অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থের পরিবর্তন অর্থে, অর্থের সম্প্রসারণ অর্থে, মানে এরকম অপশনগুলো থাকবে। তাহলে পরিবর্তন অর্থে ব্যবহৃত হয়েছে এইরকম। তাহলে 5 নম্বর প্রশ্নটা থাকতে পারবে, মানে থাকতে পারে এরকম একটা শব্দ দিতে পারে। আজকে বললাম আজকে সুসংবাদ আছে, এরকম ভাবে থাকতে পারে একটা শব্দে কয়টা উপসর্গ আছে। হ্যাঁ এই যেটাই তো বলতেছি যে এই সুসংবাদ শব্দে কয়টা উপসর্গ আছে, অথবা একটা সেন্টেন্স লিখলো এখানে কয়টা উপসর্গ আছে, এটা বলতে মানে এরকম থাকে, তাই না? তাহলে 5 রকমের প্রশ্ন কিন্তু মোটামুটি হতে পারে। তাইলে এখান থেকে এই সুসংবাদ শব্দে কয়টি উপসর্গ আছে? 3টা আছে না 2টা আছে? বা না বাদ্য উপসর্গ না, তাহলে একটা উপসর্গ হচ্ছে সু আর একটা হচ্ছে সম, মানে এই যে সম শব্দটা যদি বলি, অথবা সম শব্দটাও নেয় না, শুধু স্বটা নেয়, হ্যাঁ মানে সু এবং হচ্ছে স। ওই যে আমরা বলি না সুসা, এরকম বলি মানে শশা সুভা, এরকম যেটা, বুঝতে পেরেছেন? তাহলে এখান থেকে এই উপসর্গ নিয়ে বিশ্ববিদ্যালয় বলেন, চাকরি পরীক্ষা বলেন, যে কোনো জায়গায় বলেন, এই 5 রকমের প্রশ্ন আসতে দেখা যায়। তার মধ্যে আমাদের কাছে কঠিন মনে হয় এই দুইটা, তাই না? প্রদেশের এটা আর শেষে একটা, এই দুটো হচ্ছে কঠিন মনে হয়। তাহলে আমরা এখন পর্যায়ক্রমে আলোচনা করি, তাহলে আমাদের এই টপিকের আর কোনো সমস্যা থাকবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এখন লেখেন, তাহলে আমরা উপসর্গ কাকে বলে এটার তো সংজ্ঞা দিয়েছি। বাংলা ভাষা যে সকল অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ সবসময় অর্থপূর্ণ শব্দের পূর্বে বসে সেই শব্দের অর্থের কি করতে পারে, পরিবর্তন, সম্প্রসারণ, সংকোচন ইত্যাদি করতে পারে, সেটা উপসর্গ দিয়েছে। এখন লেখেন উপসর্গ কত প্রকার, এটা আগে লেখেন, প্রশ্ন আসতেই পারে। উপসর্গ 3 প্রকার, উপসর্গ 3 প্রকার, উপসর্গ 3 প্রকার যথা: 1 নম্বরে হচ্ছে বাংলা, 2 নম্বরে হচ্ছে তৎসম, অপর নাম কি সংস্কৃত, 3 নম্বরে বিদেশি। তাহলে একটা হচ্ছে বাংলা, তৎসম এবং হচ্ছে বিদেশি। এখন এই বাংলা উপসর্গ কয়টা আছে বলে তো? বাংলা উপসর্গ আছে 2 10 1 21, বাংলা উপসর্গ আছে 21টা, তৎসম উপসর্গ আছে 20টা, বিদেশি উপসর্গ কোনো ইয়া নেই, আলাদা আলাদা করে দেওয়া আছে। এই বিদেশের মতো আমাদের পড়তে হবে কোনগুলো, আমাদের মধ্যে পড়তে হবে। আচ্ছা, প্রথমে দিলাম আরবি, দ্বিতীয় দিলাম ফার্সি, তারপরে ইংরেজি, তারপরে দিলাম হিন্দির একটা, হিন্দি বা উর্দু, হিন্দি, মানে আমাদের এই কয়েকটি বেশি ভাষা আর কি, আরবি, ফার্সি, ইংরেজি, হিন্দি, এই কয়েকটা ধরো বেশিরভাগ ক্ষেত্রে আসে। এই হিন্দির অপর নাম হয় উর্দু। এই একটা উপসর্গ আছে, অর অথবা হরেক। আচ্ছা, এটা গেল। তাহলে এখন উপসর্গগুলো আমাদের একটু নামগুলো জানতে হবে। নাম্বার বাংলা উপসর্গ কতটি? 21টি। মাথায় রাখবে যে অ, অগা, অজ, অনা, আ, আর, আন, আপ, ই, কুল, প্রতি, কদ, নি, পাতি, বিবর, রাম, শশা, শোভা। এই 21টা আমাদের মনে রাখতে হবে। সংখ্যা যদি আপনাদের মনে থাকে না, তাহলে মুখস্থ করতে হবে। তাহলে অ, অগা, অজ, অনা, আ, আর, আন, আপ, ইতি, উন, কদ, কুল, নি, পাতি, বিবর, রাম, শশা, শোভা। এই 21টা মাথায় রাখতেই হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এইভাবেই দেওয়া আছে, মানে অ, অগা, অজানা, আর, আন, উন, কদ, কুল, নি, পাতি, বিবর, রাম, শশা, শোভা। এতটুকু গেল। আচ্ছা, এখন এই তৎসম শব্দ যে আছে কতটা? 20টা। বিশেষ করে দেখেন বাংলা উপসর্গটা মুখস্থ হয়ে যাবে, অ, অগা, অজানা, আর তৎসম উপসর্গগুলো একটু কঠিন আছে। সাজা নিলে সহজ আছে, কিন্তু আমরা শুধু সাজা নিই, কিন্তু আপনাদের তো মনে থাকে না। আমরা পরে এই যে এরকম করে যে আমার প্রথম পরাজয় অতি অপমানে, আমার ওখানে আর কিভাবে খাতে চলে গেল, আমার প্রথম পরাজয় অতি অপমানে। এই যেখানে আ, এই যে প্র, এই যে পরা, এই যে অতি, এই যে অপ, মানে এরকম করে সাজিয়ে লেখা যায়। কিন্তু আপনারা তো
লিখবেন না, এগুলোকে লিখবেন। না না হ্যাঁ, তাই যেটা মুখস্থ করতে হবে ওইটাও করতে হবে। এটা মনেই থাকবে না। এটা মনেই থাকবে না। তাহলে আমরা জাস্ট একবার করে পড়ি, যদি লিখতে মন চায় লিখবেন, না না দরকার নেই। তাহলে এখন এখান থেকে যদি বলা হয় নিচের কোনটি কোন ভাষার উপসর্গ, চেনার উপায় কি বলেন তো? তাহলে আপনাদের কাছে মুখস্থ করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে তাহলে মুখস্থ। এখন মুখস্থ কোনগুলো, সবগুলোই মুখস্থ করবেন নাকি একটা মুখস্থ করলেই হবে? সবগুলো মুখস্থ করতে হবে না, বাংলাটাও মুখস্থ করবেন আর বিদেশিটা মুখস্থ করবেন। এই দুটো বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে তৎসম উপসর্গ, তাই না? বাংলা এবং বিদেশি উপসর্গটা মুখস্থ করলে যেটা বাদ থাকে সেটা হচ্ছে তৎসম উপসর্গ। আর এই সংখ্যাগুলো একটু মাথায় রাখবেন। বাংলা ভাষা আমরা 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা, 21 হচ্ছে বাংলা উপসর্গ, আর বিদেশি একটা কম, মানে তৎসম একটা কম 20টা। আচ্ছা, এখন আমরা বিদেশিগুলো একটু মনে রাখবো, কারণ বিদেশিগুলো সহজ আছে। এখন আমরা বিদেশির মধ্যে দেখেন উপসর্গ নিয়ে আমরা আলোচনা করবো হচ্ছে বিদেশি। এই বিদেশি উপসর্গ, বিদেশি উপসর্গ 1 নম্বরে আমরা আলোচনা করবো হচ্ছে আরবি। বিদেশি উপসর্গ 1 নম্বরে আলোচনা করবো হচ্ছে আরবি। আরবি ভাষার উৎপত্তি কোথায়? আফগানিস্তান। এই আরবি উপসর্গ বাংলা ভাষায় কিন্তু প্রায় বলা যায় অর্ধ শতাধিক উপসর্গ আছে, মানে অনেক উপসর্গ। এই আরবি শব্দ তোমরা জানো কয়টা উপসর্গ? 5টা আছে, তাই না? 4টা মনে আছে। মনে রাখার উপায় এরকম, আমরা এই যে মনে রাখার উপায় বলি, এগুলো সবগুলোই শালা খয়ের গরমে বাজে আম খাস, এখানে লা খয়ের গর বাজে আম খাস, 6টা উপসর্গ। হ্যাঁ, দেখো লেখো শালা খয়ের গরমে বাজে আম খাস। এই লা খয়ের গরমে বাজে আম খাস, এটা হচ্ছে আরবি উপসর্গ। শালা খয়ের গরমে বাজে আম খাস, শা কিন্তু বাংলার উপসর্গ না, তাহলে মিলানোর জন্য বাংলা উপসর্গ আর কি। এটা হচ্ছে শালা খয়ের গরমে বাজে আম খাস, আরবি উপসর্গ বলে। এখন যদি তোমাদের এরকম করে বলে যে ছেলেটাকে আমরা লাপাত্তা হয়ে গেছে, লাপাত্তা কোন ভাষার উপসর্গ? আরবি উপসর্গ। কেন আরবি উপসর্গ? পাত্তা শব্দের পূর্বে লা আছে, এটা আরবি উপসর্গ। আমি যদি বলি আমাদের ছেলে মেয়ে এই যে আমমুক্তা, আমমুক্তা, আমজনতা, আমজনতা, খাসমহল, খাসমহল, খাস জমি, খাস জমি, তারপরে বললাম হিসাবের গরমিল, এগুলো কি? তাহলে কি সবগুলো আরবি উপসর্গ না? তাহলে আরেকটা কথা মাথায় রাখবা, যে যে শব্দ বাংলা উপসর্গ বাংলা ভাষার আগে বসবে, ওই ডিটারমিনারের মতন। কাউন্টেবল নাউন কাউন্টেবলের আগে বসবে, আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবলের পূর্বে বসবে। মানে এগুলো হচ্ছে ডিটারমিনার, সহজ কথা, এরা হচ্ছে ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ কাউন্টেবল নাউন মানে কাউন্টেবল ডিটারমিনার বসে, এখানে বাংলা উপসর্গ হলে বাংলা শব্দের পূর্বে বসবে, ফার্সি হলে ফার্সি শব্দের উপরে, আর ওই অন্য শব্দের পূর্বে বসলে ওই শব্দটা সম্পূর্ণই ফার্সি শব্দ হয়ে যায়। কারণ আরবি আমরা বললাম খাস জমি, এই জমি শব্দের পূর্বে বসে এটাকে কি করে ফেলছে? আরবি উপসর্গ বানিয়ে ফেলছে। তারপর বললাম খাস মহল, খাস মহল মানে মহল শব্দের পূর্বে খাস বসে, এটা আরবি উপসর্গ হয়েছে। আমরা এখানে যদি বলতাম বাজে ছেলে, ছেলের পূর্বে বসে বাজে হয়ে, এটা হচ্ছে আরবি উপসর্গ হয়ে গেছে। বুঝতে পেরেছ? তাহলে নিচের কোনটি আরবি ভাষার উপসর্গ? পারবো না? পারবো না? কোনো সমস্যা হবে? সমস্যা হওয়ার কথা না, তাই না? আচ্ছা, এখন আমরা তাহলে এটা গেল হচ্ছে বুঝতে সমস্যা হচ্ছে। 2 নম্বরে আসা হচ্ছে আর ফার্সি। লেখো ফার্সি, ফার্সি উপসর্গ। এই ফার্সি উপসর্গ মোটামুটি 10টা হিসেবে ব্যবহৃত হয় আর কি। এখানে আমরা এইভাবে লিখতে পারি, আমরা সহজে মিলানোর জন্য এইভাবে সহজ করে বলতে পারি যে বর, কম, বর,
ফি নিম ফি দরকার না। বর কম বদ বে ব ফি নিম ফি দরকার না। বর কম বদ বে ব ফি নিম ফি দরকার না। বর কম বদ বে ব নিম ফি দরকার না। এরা কি? এরা হচ্ছে ফার্সি উপসর্গ। বর বদ বে ব নিম ফি দরকার না। তাহলে এখান থেকে যদি বলতাম, এই যেখান থেকেই বরবাদ কোন ভাষার উপসর্গ? ফার্সি ভাষার উপসর্গ। আমরা বললাম কম রাজি কোন ভাষার উপসর্গ? ফার্সি ভাষার উপসর্গ। আমরা বললাম বদ মাইশ পোলাপান, বা বললাম বজ্জাত, এরকম আর কি। বর খেলাপ আমরা বললাম বেখালাস, বেকুসুর, বেকার। তারপরে আমরা বললাম বতে বনাম, নিমতে নিম খাজনা, ফিতে ফি বছর, ফি রোজ, দতে দরকার, মানে দর, এখানে দর বা যে কোনো শব্দ হতে পারে। কারতে কার সাজে, নাতে নাচা টাচা ইত্যাদি যেগুলো শব্দ যুক্ত হবে সেগুলো ফার্সি ভাষার উপসর্গ। বুঝতে পেরেছ? ক্লিয়ার? এটা গেল হচ্ছে ফার্সি। এখন আমরা আসবো আরবি, তো গেলই, আমরা এখন আসি ইংরেজিতে। ইংরেজি মোটামুটি আপনারা জানেন হচ্ছে 4টা, কিন্তু মোটামুটি 6টা শিখতে হবে। যেমন হলো যে বলে না হেড সাপ অর্ধেক বোকা, এরকম বলে যে হেড সাপ অর্ধেক বোকা, অর্ধেক বোকা। এই অর্ধেক ইংরেজি কি? হাফ। আর বোকার ইংরেজি ফুল, মানে হেড সাপ হাফ ফুল, তাই না? আর আরেকটু এখানে লিখে নেবেন মিনি, মিনি, আর আরেকটা মনে নেবেন হচ্ছে মিনি, ইংরেজি শব্দ মিনিমাম বলে না, লেখেন হেড সাপ হাফ ফুল মিনি, আর হচ্ছে জস, জস মানে এরকম হেড সাপ ফুল প্যান্ট পরে হাফ হাতা জামা গায়ে মিনি বাসে জজ সাহেবের সাথে দেখা করতে যাচ্ছি। এখানে তাহলে এইগুলো হেড সাপ হাফ ফুল মিনি জজ, এরা কোন ভাষার উপসর্গ? ইংরেজি। আর ইংরেজিগুলো দেখলেই বোঝা যায় যে এগুলো হচ্ছে ইংরেজি ভাষার উপসর্গ। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এটা গেল 4 নম্বর। আমাদের কি করতে হবে? হিন্দি, হিন্দি বা উর্দু। একটা মনে মাথায় রাখবেন, এই যে হর অথবা হরেক, হরেক রকম পাগলেতে মিলাইছে মেলাতে বলে না, এই হর অথবা হরেক, এই হর এবং হরেক হচ্ছে হিন্দি ভাষার উপসর্গ, হিন্দি বা উর্দু। বুঝতে পেরেছেন কি? মনে থাকবেন, এটা হচ্ছে হিন্দি বা উর্দু হচ্ছে হর অথবা হরেক। শেষ? তাহলে এখন আমরা মোটামুটি কোনটি কোন ভাষার উপসর্গ আমরা চিনতে পারবো, তাই না? এখন আরেকটু লিখবেন, এই বাংলা এবং তৎসম ভাষায় কয়টা উপসর্গ মিল আছে? তৎসম এবং হচ্ছে বাংলার মধ্যে মিল আছে, মধ্যে হচ্ছে মিল 4টা, মিল আছে হচ্ছে 4টা উপসর্গ। সেই উপসর্গ কি বলা হয়? আশুবেদি, আশুবেদি। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আশুবেদি, আশুবেদি। এই 4টা হচ্ছে বাংলা এবং হচ্ছে তৎসম ভাষায় মিল আছে। সরাসরি 4টি ছিল আশুবেদি। এই 4টা মাথায় রাখবেন, কারণ অনেক সব প্রশ্ন আসে নিচের বাংলা এবং উপসর্গ মিল আছে। এই আশুবেদি মিলে না দিতে পারে, কিন্তু দিতে পারে এরকম নিবিশি, মানে নিবিশু, এরকমও কিন্তু থাকতে পারে, তাই না? উল্টোপাল্টাও থাকতে পারে। তো সেই জন্য 4টা মিল রাখতে আশুবেদি আমরা বলি, এটুকু মাথায় রাখবেন। শেষ হয়ে যায়নি তো, শুরু হলো, শেষ হয়ে গেছে। আমাদের ঘুমাটা তোমাদের দেখো, আমি অ্যাডমিশন থেকে আমার কিন্তু শুধু শুক্রবার ছাড়া কিন্তু ঘুমানোর টাইমই নেই।
শুক্রবারে আমার কখন তোমার দমনার টাইম পাই না শুক্রবারে দমনার টাইম পাবো না। ওই কতগুলো বার পড়তে পড়তে জীবন পেরে তাও কমন পাই না তাহলে এখন দেখো, তাহলে এইগুলো গেল। এখন মোটামুটি দেখো, মোটামুটি একটা কন্ট্রোল আসছে যে চিনতে পারবো অন্তত, তাই না? এখন কিছু কিছু শব্দের অর্থগুলো জানতে হবে, মানে অর্থগুলো একটু জানা লাগবে এইভাবে যে কিছু কিছু শব্দ অনেকগুলো আছে কিন্তু সবগুলো না বইতে পারো। আমি কিছু কিছু বলে দিচ্ছি। দেখে কোনো শব্দে যদি উপ দেখে, এই উপ কি অর্থে ব্যবহৃত হবে? ছোট অর্থে ব্যবহৃত হবে। এই উপ অর্থ হচ্ছে ছোট। লেখের এই উপ অর্থ হচ্ছে কি অর্থে ব্যবহৃত হবে? ছোট অর্থে ব্যবহৃত হবে। কোন শব্দে যদি রাম থাকে, এই অর্থে কি এটা? এটা বড় অর্থে। কোন শব্দে যদি দেখেন সু, এটা হচ্ছে সুদর্শন বা হচ্ছে সুনজরে দেখবে থাকবে আর কি। হ্যাঁ, কোন শব্দে যদি দেখেন হচ্ছে তাহলে সুন্দর অর্থে বা সুন্দর বা ভালো অর্থে, ভালো অর্থে, মানে এরা হচ্ছে অর্থে লিখতে ব্যবহৃত হবে। নি থাকলে মানে হচ্ছে নিন্দিত বা কুৎসিত অর্থে ব্যবহৃত হয়। আবার তাহলে যদি আমরা বলতে এটা নিন্দিত অর্থে বুঝতে বলি। তারপরে আবার আমাদের যদি কোনো শব্দ যদি দেখি পাতি, এই পাতি কি অর্থে ব্যবহৃত হবে? ছোট অর্থে। পাতি ছোট অর্থে, কারণ পাতি নেতা, পাতি হাস, এটা হচ্ছে ছোট অর্থে ব্যবহৃত হয়। তাহলে এইগুলো উপ, রাম, সু, নি, পাতি, এরা ছোট বড় ছোট এরকম অর্থে ব্যবহৃত হয়। বুঝতে পারছো? উপসর্গ শিখতে গো শব্দটা দাঁড়াও। পাতি, পাতি ছোট অর্থে। দেখো আমরা আরেকটা এই প্রশ্নটা কিন্তু আমরা ইন্টারভিউতে বলছিলাম যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে। লিখিত থাকে এর মানে 90% এটাই থাকে। অর্থাৎ উপসর্গের কোনো অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে। কেন অর্থবোধকতা আছে? যে নিজের অর্থ না দিতে না পারলে অন্য শব্দের পূর্বে বসে সেই শব্দের অর্থ দিয়ে দেয়, সেজন্য অর্থবোধকতা আছে। আচ্ছা, উপসর্গের প্রকারভেদগুলো আমরা পড়লাম না? খাঁটি বাংলা উপসর্গ 21টি, অ, গ, অজানা, আর, এভাবে যদি বইতে পেয়ে যাবা তাহলে আপনারা এটা। তারপরে সংস্কৃত উপসর্গ, এটা কয়টি আছে? 20টি আছে। যে প্র, পরা, অব, সব, নি, অনু, অব, নি, দূর, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে কি ভাষা? আর এই যে খাঁটি বাংলা উপসর্গ কয়টা মিল আছে? 400 মিলে 4টা। আচ্ছা, তারপরে গেল এই যে এখন বিদেশ উপসর্গ, আমরা এই যে ফার্সি উপসর্গ এইগুলো আছে। এখন এই যে, আচ্ছা এই লেকচার শিট দিয়ে দিব নাকি আপনারা বাসায়? এই এখানে যেগুলো দিয়ে দিয়েছি আর কি, এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা অল্প করে পেজে আছে, 3-4 পেজে থাকো তাই। এটা গেল, বুঝতে পেরেছ? উপসর্গ, ঠিক আছে? তাই ও সরি, এখন তো বলা শেষ হয়নি আমাদের জ্যোতিষেদ এবং অবর্তন দিলাম। তাহলে আচ্ছা শোনো, বিপরীত শব্দটা তাহলে শোনো, তাহলে হচ্ছে বিপরীত শব্দ আগামীকাল, মানে এখন করবা শুধু উপসর্গটাই 18 নম্বর লেকচারে করবা, আর ওই পূর্বের যে সমার্থক শব্দগুলো আছে না, ওই সমার্থক শব্দগুলো শেষ করে ফেলবে। মানে বুঝলো না? ইংরেজিতে বললাম উপসর্গ করব আর সমার্থক শব্দগুলো বাকি আছে। বাকি আছে মানে হচ্ছে কত? 200 থেকে মনে হয় বাকি, 250 থেকে বাকি। 250 থেকে, তাহলে 250 থেকে 400 পর্যন্ত আর মাত্র 150টা আছে। 150টা সুন্দর করে করে আর যে সোজা সোজা দিই সোজা, খুবই সহজ, তাই না? পরেরগুলো সোজা। মানে প্রথমের দিকে ওই মাঝখানের গুলো সহজ আছে একবারে, মানে শেষ প্রত্যেকটা এই নাম্বারে সমার্থক শব্দ সহ সমার্থক শব্দ সহ আর সমার্থক শব্দ সহ। লেন করতে থাকবে না, লেন করে আপাতত কালকের মধ্যে রাখবো না, ওইগুলোর মধ্যে মানে মনে রাখবো 18 নম্বর লেকচার করাই নেই। সমার্থক শব্দ উপসর্গ সমার্থক শব্দ আর হচ্ছে দাবি মানে বিগত বছরের 2 বছরের প্রশ্ন। বুঝছো? আচ্ছা আমি লিখে দিচ্ছি,
লেখো। হ্যাঁ বোর্ড কোশ্চেনে যে এ বি সি আছে না, হ্যাঁ ওগুলো সবগুলো মিলে সব ইউনিটের জন্য কি নেয় ইউনিট ও মানে যেটা ওর ইয়ে আছে হ্যাঁ। যে হ্যাঁ এমনিতেই বসে দিছি কি সেট করে তো থাকবে নাকি, যেমন রাবিতে যাও তোমাদের পড়া দিলাম কি কি, তার পড়াটা একটা বিগত বছর 2 বছরের তাহলে প্রশ্ন, তো অনেক হয়ে গেল। বিগত বছরের প্রশ্ন এমনিতেই অন্যগুলো বাদ দিলাম। এই বিগত বছরের এখন মনে করো কত থেকে কত, এই 23 24 আর হচ্ছে 22 হচ্ছে 23, তাহলে এই দুটোর মধ্যে এখানে ধরো যে কয়টা আছে, 3টা, এখানে হচ্ছে 2টা, 5টা বলা করতে পারবো না। আপনি সেদিন বললেন যে একটা কোশ্চেন ব্যাংক একবার করতে মানে একদিনে, আর আজকে একদিনে 5টা দিচ্ছেন। আমরা একদিনে একটা প্রশ্ন ব্যাংক শেষ করলাম। একদিনে পুরো প্রশ্ন শেষ করতে দেবে তারা। এটা গেল আর কি বিগত বছরে এটা, তারপরে তাহলে করবো উপসর্গ আর সমার্থক শব্দ। বিপদটা আগামীকাল থেকে 18 নম্বর লেকচার আগামীকালে মানে বৃহস্পতিবারে শুরু হবে। ঠিক আছে, ছুটি, আজকের মতো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।